নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আমরা আজকে আবার নতুন কিছু এমসিকিউ নিয়ে এসছি এবং এই এমসিকিউগুলো তোমাদের খুব কাজে লাগবে। এবং আজকের প্রথম প্রশ্ন দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা জানি ভারতের একটি প্রতিবেশী দেশ ভুটান। ভুটান সম্পর্কে এর আগে অনেকগুলো তোমরা জেনেছো। আজকে আমরা জানি ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কি? কুলাকাংরি। কুলাকাংরি, এটা হলো ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, আচ্ছা। নেক্সট, ভুটানের দীর্ঘতম নদী। এগুলো কিন্তু সব আমাদের প্রতিবেশী দেশ। ভুটানের দীর্ঘতম নদী, ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? ভুটানের দীর্ঘতম নদীর নাম কিন্তু হলো কি? মানস। হলো ভুটানের দীর্ঘতম নদী। মানসকে ভুটানে দ্রাগমে চু বলে, কিন্তু দ্রাগমে চু নামেও কিন্তু পরিচিত। এটা ভুটানের দীর্ঘতম নদী। আচ্ছা, নেক্সট, মায়ানমারের প্রধান নদী। মায়ানমারের প্রধান নদী তথা মায়ানমারের দীর্ঘতম নদী। মায়ানমারের দীর্ঘতম নদীর নাম হলো কি? ইরাবতী। ইরাবতী কিন্তু মায়ানমারের দীর্ঘতম নদী। আমরা মায়ানমার সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু যে মায়ানমারকে কী কী বলা হয় আমরা কিন্তু সব জানি। কিন্তু মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয়, সেগুন কাঠের দেশ বলা হয়, এরকম অনেক বিখ্যাত বিখ্যাত পরিচিতি কিন্তু মায়ানমারের কিন্তু রয়েছে। নেক্সট, মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ। মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কিন্তু কাকাবোরাজি। এটা হলো কিন্তু মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ। মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তাহলে? কাকাবোরাজি। নেক্সট, মায়ানমারের রাজধানী। মায়ানমারের রাজধানী আগে কিন্তু ইয়াঙ্গুন ছিল, এখন কিন্তু মায়ানমারের রাজধানী হলো কি? নেপাইদাও। নেপাইদাও কিন্তু হলো মায়ানমারের রাজধানী। ইটানগর কার রাজধানী? ইটানগর কিন্তু অরুণাচল প্রদেশের রাজধানী, অরুণাচল প্রদেশ। আর কাবুল আফগানিস্তানের রাজধানী। আর ঢাকা, ঢাকা বাংলাদেশের রাজধানী। তো আমরা কিন্তু সবগুলোই একবার করে কিন্তু দেখে নিলাম। আচ্ছা, এইবার আমাদের কিছু প্রশ্ন দেখো আছে। এবারের প্রশ্ন যেটা বার্মাটিক নামে পরিচিত। বার্মাটিক, এই বার্মাটিক নামে পরিচিত কোনটা? শাল গাছ, সেগুন গাছ, পান গাছ, বাদাম গাছ। এই বার্মাটিক নামে পরিচিত বার্মা। বার্মা কার নাম? বার্মা কিন্তু মায়ানমারের আগের নাম ছিল। আর তাহলে বার্মা মানে মায়ানমার, তাহলে মায়ানমারের বার্মাটিক, তাহলে মায়ানমারের। দেখো প্রশ্নের মধ্যেই কিন্তু অ্যান্সার আমরা খুঁজে পেতে পারি কিন্তু। তাহলে বার্মাটিক কাকে? যেহেতু তাহলে বার্মা মানে মায়ানমারের প্রধান কাঠ কোনটা? সেগুন কাঠ। তাহলে এটা কিন্তু আমরা কী হবে? বার্মাটিক নামে পরিচিতকে সেগুন গাছ। সেগুন গাছ কিন্তু হলো বার্মাটিক। ওকে, মায়ানমার কত সালে ভারত থেকে পৃথক হয়ে যায়? দেখো, তাহলে মায়ানমারে কিন্তু একসময় ভারতের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু মানে ভারতের সঙ্গে ছিল, মানে ভারতই ছিল। মায়ানমার বলে কিন্তু আগে কোনো জায়গা মানে ছিল, কিন্তু আলাদা কোনো দেশ ছিল না, মানে ভারতের সঙ্গে যুক্ত ছিল। এই মায়ানমার কত সালে ভারত থেকে পৃথক হয়ে যায়? এটা দারুণ প্রশ্ন কিন্তু। সেটা হলো কি? 1935 সালে। তাহলে আমরা কিন্তু আজকে জানতে পারলাম যে মায়ানমার কিন্তু এক সময় ভারতের সঙ্গে যুক্ত ছিল, আজকে মায়ানমার কিন্তু আলাদা হয়ে গেছে। ওকে, তাহলে মায়ানমার 1935 সালে ভারত থেকে আলাদা হয়ে যায়। নেক্সট, মায়ানমার কবে স্বাধীনতা লাভ করে? তাহলে মায়ানমার ভারতের সঙ্গে যুক্ত ছিল, তাহলে মায়ানমার কত সালে স্বাধীনতা লাভ করে? মায়ানমার 1935 সালে আলাদা হওয়ার পরে স্বাধীনতা পায় 1948 সালে। 1948 সালে কিন্তু মায়ানমার স্বাধীনতা লাভ করে। আচ্ছা, তাহলে নেক্সট, মায়ানমারের দক্ষিণে কোন দেশ অবস্থিত? মায়ানমারের দক্ষিণে, মায়ানমারের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এরকম কিন্তু অনেকগুলো দেশ আছে কিন্তু বিভিন্ন পাশে। তাহলে মায়ানমারের কোন দিকে বলছে? যে মায়ানমারের দক্ষিণে কোন দেশ অবস্থিত? এবার তোমরা পৃথিবীর ম্যাপ বের করে ম্যাপ দেখো, তোমরা কিন্তু দেখতে পারো। তবু আমি এখানে বলে দিচ্ছি যে মায়ানমারের দক্ষিণে কিন্তু অবস্থিত কি? থাইল্যান্ড। থাইল্যান্ড কিন্তু হলো মায়ানমারের দক্ষিণে অবস্থিত একটি দেশ। ব্যাংককের নাম তোমরা শুনেছো কিন্তু। আচ্ছা, নেক্সট, চেন্দুইন নদীটি কোন নদীর উপনদী? চেন্দুইন নদীটি কোন নদীর উপনদী? এই চেন্দুইন কিন্তু দেখা যায় মায়ানমারে,
আর মায়ানমারের প্রধান নদী কি ইরাবতী, আর ইরাবতীরই একটি উপনদী সেটা হলো কিন্তু চিনদুইন। ওকে, এটি একটি ভালো প্রশ্ন। নেক্সট, এশিয়ার পান্না কোন দেশকে বলে? এশিয়ার পান্না, এটা কিন্তু তোমরা জানো গুরুত্বপূর্ণ কতগুলো পাথর, মানে মূল্যবান পাথর তোমরা নাম শুনে হয়েছো, যে পদ্মরাগমণি, নীলকান্তমণি, এগুলো কিন্তু সব মূল্যবান পাথর। কি পাথরগুলোর নাম? পদ্মরাগমণি, নীলকান্তমণি। এই যে মূল্যবান পাথর এগুলো কিন্তু পাওয়া যায়, আর এই পাওয়া যায় বলেই কিন্তু এই দেশটাকে কিন্তু বলা হয় এশিয়ার পান্না। সেটা কোনটা? সেটা হলো মায়ানমার। তাহলে মায়ানমার কিন্তু অনেক কিছুর জন্য বিখ্যাত, কিন্তু মায়ানমারেই পাওয়া যায় কিন্তু সেই বিখ্যাত মূল্যবান পাথর পদ্মরাগমণি ও নীলকান্তমণি। তোমরা পারবে কিন্তু এই পাথরগুলো নাম পরবর্তীতে। আচ্ছা, নেক্সট, চীন। দেখো, চায়না, চীন দেশটির সরকারি নাম কি? আমরা তো সবাই জানি চীন চীন চীন, কিন্তু চীনের কিন্তু কিছু নাম আছে, কিন্তু সরকারি নাম আছে কিন্তু চীনের। তাহলে চীনের সরকারি নাম কি? যেটা রিপাবলিক অফ চীনা, রিপাবলিক অফ চীনা, পিপলস রিপাবলিক অফ চীনা, না ইউনাইটেড স্টেট অফ চায়না? তাহলে কি আমরা তাহলে চীন দেশটির সরকারি নাম কি? চীন দেশটির সরকারি নাম কিন্তু হলো পিপলস রিপাবলিক অফ চায়না। এটা কিন্তু পিপলস রিপাবলিক অফ চায়না। এগুলো কিন্তু সবসময় বিভিন্ন যে প্রোডাকশনগুলো থাকে তার মধ্যে কিন্তু লেখা থাকে পিপলস রিপাবলিক অফ চায়না। চীনের কিন্তু এটা হলো সরকারি নাম, আর আমরা কিন্তু এমনি চীন চীন করেই সবাই জানি কিন্তু। আচ্ছা, নেক্সট, চীনের ইস্পাত নগরী নামে পরিচিত। চীনে কিন্তু প্রচুর ইস্পাত উৎপন্ন হয়, লৌহ আকরে ইস্পাত প্রচুর আছে চীনে। চীনের এই ইস্পাত নগরী নামে, ইস্পাত নগরী কোনটাকে বলা হয়? চীনের ইস্পাত নগরী এখানটায় দেখো, মাঞ্চুরিয়া অঞ্চলের আনসান, হুনান প্রদেশ, রসুয়ান প্রদেশ, আর গানসু অঞ্চলের লেনসান। তাহলে এখানে কিন্তু চীনের ইস্পাত নগরী বলা হয় কিন্তু মাঞ্চুরিয়া অঞ্চলের আনসান। আনসানকে বলা হয় চীনের ইস্পাত নগরী। আর চীনে কিন্তু ভারতের পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ধান উৎপাদন হয় কিন্তু সে চীনে। চীন অনেক কিছু উৎপাদন অনেক হয় চায়নাতে, তো চীনে কিন্তু প্রচুর ইস্পাত উৎপাদন হয়। এখানে ইস্পাত নগরী বলা হয় কিন্তু আনসান প্রদেশকে। এই আনসানকে বলতে চীনের, এই আনসান প্রদেশকে বলতে কিন্তু কী বলা হয়? চীনের ইস্পাত নগরী কিন্তু আনসান। আচ্ছা, নেক্সট, চীনের সরকারি ভাষা। চীনের সরকারি ভাষা কোনটা? দেখো এখানে কী কী আছে: বার্মি, মান্দারিন, আঙ্গুজি, মালয়। চীনের সরকারি ভাষা কোনটা? আমরা তো সবাই জানি যে চাইনিজ ভাষা, কিন্তু চীনের যে সরকারি ভাষা, চীনের সরকারি ভাষা হলো কিন্তু মান্দারিন। মান্দারিন হলো চীনের সরকারি ভাষা। ওকে, আমাদের ভারতের প্রতিবেশী সবথেকে বড় দেশ যেটা হলো চীন, চায়না। এইবার এশিয়ার উষ্ণতম স্থান। এশিয়ার উষ্ণতম স্থান কোনটা? জেগোবাবাদ, আলাজিজিয়া, মুলতান, সিন্ধু প্রদেশ। এশিয়ার উষ্ণতম স্থান কিন্তু হলো কোনটা? জেকোবাবাদ। জেকোবাবাদ কিন্তু এশিয়ার উষ্ণতম স্থান। কোথায় অবস্থিত? পাকিস্তানে। পাকিস্তানে কিন্তু জেকোবাবাদ। আচ্ছা, নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 1 পাকিস্তানি রুপি কত ভারতীয় পয়সা? মানে পাকিস্তানের 1 টাকা ভারতে সেটা কত পয়সা? ভারতে সেটা কিন্তু 0.30। এই এটা মানে আমাদের এখানে 30 পয়সা পাকিস্তানের 1 টাকার সমান। ওকে, পাকিস্তানের 1 টাকা আমাদের এখানে 30 পয়সার সমান। তাহলে কিন্তু জেনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট, পৃথিবীর সর্ববৃহৎ মনুষ্য সৃষ্ট বনভূমি কোনটি? মানে পৃথিবীর সব থেকে বড় কি মনুষ্য সৃষ্ট, মানে মনুষ্য সৃষ্ট সব থেকে বড় বনভূমি কোনটা? পৃথিবীর সর্ববৃহৎ মনুষ্য সৃষ্ট বনভূমি কোনটি? এখানে কী কী আছে? নন্দিনী আছে, চাঙ্গামাঙ্গা আছে, মুলাই, আর সাইলেন্ট ভ্যালি। যে কোনটা যেটা পৃথিবীর সর্ববৃহৎ মনুষ্য সৃষ্ট বনভূমি? সেটা কিন্তু হলো এই চাঙ্গামাঙ্গা। এটা কোথায় অবস্থিত তোমরা জানো? এই চাঙ্গামাঙ্গা হলো কিন্তু পাকিস্তানের লাহোরে অবস্থিত। কিন্তু পাকিস্তানের লাহোরে এই চাঙ্গামাঙ্গা বনভূমিটি কিন্তু অবস্থিত। এটা পুরোপুরি একদম কৃত্রিম, এটা মনুষ্য সৃষ্ট কিন্তু। আচ্ছা, নেক্সট, পাকিস্তানের জন্ম কবে হয়?
পাকিস্তানের জন্ম কবে হয়? তোমরা জানো মায়ানমার যেরকম ভারতের সঙ্গে যুক্ত ছিল, পাকিস্তানও কিন্তু ভারতের সঙ্গে যুক্ত ছিল। এই পরবর্তীতে কিন্তু পাকিস্তান ভাগ হয়ে আলাদা একটি দেশ হয়। আর সেটা হলো কত সালে? সেটা ভারত 1947 সালে। তোমরা জানো 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়, আর 1947 সালে 14ই আগস্ট পাকিস্তানকে স্বাধীনতা বলে ঘোষণা করা হয়। এই পাকিস্তান কিন্তু ভারতেরই একটা অংশ, একদম আলাদা হয়ে গিয়ে একটি দেশ হিসেবে পরে ঘোষণা করা হয়। কিন্তু এই পাকিস্তান পুরোপুরি কিন্তু ভারতেরই অংশ ছিল এক সময়। 1947 সালের আগে তখন পাকিস্তান বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না। 1947 সালের পরেই কিন্তু এই পাকিস্তানের জন্ম হয়। পাকিস্তানে তোমরা শুনেছো যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, সেটা নিয়ে পরে এক সময় আলোচনা করা হবে। নেক্সট, পাকিস্তানের প্রধান পর্বত কোনটা? পাকিস্তানের অনেক পর্বত আছে, তার মধ্যে পাকিস্তানের যেটা পর্বত সেটা হলো কি পাকিস্তানের যেটা হিন্দুকুশ পর্বত, এটা হলো পাকিস্তানের প্রধান পর্বত। কিন্তু এই হিন্দুকুশ পর্বত তোমরা জানো, এই হিন্দুকুশ পর্বত আমাদের দুটো গ্রন্থি আছে, একটা হলো প্রামির গ্রন্থি আর একটা হলো আর্মেনীয় গ্রন্থি। আর একটা আর্মেনীয় গ্রন্থি। এই হিন্দুকুশ পর্বত কিন্তু বেরিয়েছে পামির গ্রন্থি থেকে। হিন্দুকুশ পর্বতের কিন্তু জন্ম। এটা কিন্তু তোমরা মনে রেখো, এটা আরেকটা শর্ট কোশ্চেন। আমার প্রত্যেকটা শর্ট কোশ্চেনের পরে যে সমস্ত আলোচনা করা হচ্ছে তোমরা এই বিষয়গুলো কিন্তু একটু দেখবে, তাহলে কিন্তু এটা তোমাদের সুবিধা হবে। আচ্ছা, নেক্সট দেখো যেটা আছে যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যোগাযোগ রক্ষা করে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যোগাযোগ রক্ষা করে। এখানটা অনেকগুলো গিরিপথ রয়েছে, জজিলা গিরিপথ, নাথুলা গিরিপথ, খাইবার গিরিপথ, শিবকিলা গিরিপথ। এখানে কোনটা? পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে যোগাযোগ রক্ষা সেটা কিন্তু হলো কি খাইবার গিরিপথ। এই যে এটা খাইবার গিরিপথ হলো পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে কিন্তু যোগাযোগ রক্ষা করেছে। নেক্সট, গ্রাফাইট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোনটা? গ্রাফাইট উৎপাদনে তোমরা জানো এটা কয়লা থেকে উৎপাদন। এই গ্রাফাইট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোনটা? কে আছে? শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং ভুটান। আমার এক বেটার অ্যান্সার হবে শ্রীলঙ্কা। গ্রাফাইট উৎপাদনে বর্তমানে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কিন্তু শ্রীলঙ্কা। নেক্সট, শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল কোনটা? দেখো এখানটা ধান, গম, নারকেল, রাবার। শ্রীলঙ্কা কিন্তু প্রচুর সমুদ্র ঘেরা একটি দেশ, তোমরা তো জানোই। এই শ্রীলঙ্কাতে কিন্তু প্রচুর পরিমাণে যেহেতু লবণাক্ত জলাভূমি আছে, তাই শ্রীলঙ্কা কিন্তু প্রচুর পরিমাণে নারকেল উৎপাদন হয়। তাই এখানকার প্রধান অর্থকরী ফসল হলো নারকেল এখানে প্রচুর বিক্রি করা হয়। এবং নারকেল এই জায়গায় ঔষধি বৃক্ষ হিসেবে নামে পরিচিত, মানে এদেরকে বলা হয় লিভিং ফার্মেসি। এবং ডাবের জল ভীষণ উপকারী লাগে। শ্রীলঙ্কার এটা কিন্তু একটি প্রধান অর্থকরী ফসল এবং ঔষধি গাছ শ্রীলঙ্কার। নেক্সট, শ্রীলঙ্কাতে কোন ধর্মের মানুষ বেশি দেখা যায়? শ্রীলঙ্কাতে কোন ধর্মের মানুষ সব থেকে বেশি দেখা যায়? ওকে, এখানে দেখো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ। শ্রীলঙ্কাতে সবথেকে বেশি পরিমাণে আছে বৌদ্ধ ধর্মের মানুষ। শ্রীলঙ্কাতে কিন্তু বৌদ্ধ ধর্মের মানুষ এর সব থেকে বেশি। নেক্সট দেখো, পিলার বক্স অফ দ্য ইস্ট কোন বন্দরকে বলা হয়? কোন বন্দরকে বলা হয়? এখানটায় অনেকগুলো বন্দর আছে। কি? এখানটা দেখো কোচিন, করাচি, মৌলমিন আর কলম্বো। এখানে কোনটাকে পিলার বক্স অফ দ্য ইস্ট বলা হয়? এখানে পিলার বক্স অফ দ্য ইস্ট বলা হয় কিন্তু এই যে শ্রীলঙ্কাতে অবস্থিত, এটা কিন্তু এই কলম্বো। ওকে, এই যে এখানে দেওয়া আছে মৌলমিনেও কিন্তু একটা বড় কিন্তু বন্দর। এই মৌলমিন আবার কোথায়? মৌলমিন কিন্তু হলো মায়ানমারে, মনে রাখবে এটা মায়ানমারের সব থেকে বড় একটি বন্দর। তাহলে মৌলমিন কোথায়? মায়ানমারের। আর করাচি কোথায়? করাচি বন্দরটি কোথায়? করাচি কিন্তু পাকিস্তানের একটা প্রধান কিন্তু বন্দর। তাহলে এই দুইটাই কিন্তু মনে রাখবে, মৌলমিন হলো মায়ানমারের, করাচি হলো কোথায়? পাকিস্তানের কিন্তু। আচ্ছা, ওকে, আর কোচিন বন্দর বড় ভালো বন্দর, কিন্তু এটা হলো কিন্তু ভারতে। আচ্ছা, এখানটায় নেক্সট দেখো কী দেওয়া আছে যে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ছিটমহল সংখ্যা কটা? ভারত ও বাংলাদেশের মধ্যে কিন্তু মোট ছিটমহল সংখ্যা কিন্তু কটা?
ছিটমহল সংখ্যা আছে কিন্তু 162টি কিন্তু আছে ছিটমহলের সংখ্যা। ওকে, আজকে এই কয়েকটি থাক, এরপরে আমরা নেক্সট আরও অন্য প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।